আমার বক্তব্য হচ্ছে এই সরকার যে বলছে সবার আগে বাংলাদেশ, কিন্তু এই চুক্তি বহাল থাকলে তো চলে আসে সবার আগে আমেরিকা। তাহলে সে তাকেই প্রমাণ করতে হবে সে কি সবার আগে বাংলাদেশ বলতে চায় না সবার আগে আমেরিকা বলতে চায়। তো যদি সবার আগে বাংলাদেশ বলতে চায় তাহলে সংসদে আলোচনা করতে হবে, সংসদের সর্বসম্মতিক্রমে এইটাকে চেষ্টা করতে হবে এই চুক্তির বিরোধিতা করা, এবং বাংলাদেশে আরো বেশি সংগ্রাম গড়ে তুলে তাদেরকে পরিষ্কার জানাই দিতে হবে এই চুক্তি আমরা এখন স্থগিত করলাম এবং তারপরে পর্যায়ক্রমে নিয়ম অনুযায়ী বাতিলের জায়গায় চলে যাব। সেটা যদি না করে এই সরকার তো সামলাইতে পারবে না। তা আমি মনে করি যদি এই সরকার এই বাতিলের প্রক্রিয়ায় না যায়, আমরা ওই যে একটু আগে আপনি ইউনূস সাহেবের সম্পর্কে বললেন যে সবাই জেনে গেছে যে ইউনূস হচ্ছে মেড ইন আমেরিকা ছিল, তাহলে এই সরকার মেড ইন কোনটা? কিন্তু যদি এই সংসদ এটা আলোচনার মধ্যে না নেয় এবং সরকার যদি এটা না নেয় এবং বাইরে আর যারা আছে তারা যদি এই ব্যাপারে উদ্যোগ ভূমিকা না নেন, তাহলে আপনি যেটা বললেন আমাদেরকে বলতে হবে যেটা মিলেমিশে এটা করেছেন এবং আপনারাও ওই তাদের কাছে কোনো এক ধরনের দাসখত লেখেই এখন সরকার পরিচালনা করছেন। এইটা এক ধরনের গোলামির চুক্তি এবং এইটা একটা দেশের অর্থনীতি রাজনীতিকে শুধু বিপর্যস্ত করবে না, আমাদের সার্বভৌমত্বের উপরে হুমকি। আন্তর্জাতিক দর্শক আলোচিত নিয়মিত আয়োজন কথোপকথন। আজকে অবশ্যই আমরা কথা বলতে চাই যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কথিত বাণিজ্য চুক্তি হয়েছে সেই চুক্তি বলা যেতে পারে বৃহস্পতিবারই বোয়িং কেনার বিষয়ে চুক্তি সম্পাদনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা করতে যাচ্ছে বা বাস্তবায়নের কাজ শুরু হতে যাচ্ছে। এই চুক্তি নিয়ে অর্থনীতিবিদ থেকে শুরু করে রাজনীতি বিশ্লেষকরা রাজনীতিবিদরা যেই তাদের উৎকণ্ঠা জানিয়ে আসছেন, আমরা দেখছি যে সেই জায়গা থেকে এখনো পর্যন্ত আমরা সরতে পারিনি, বরঞ্চ আমরা চুক্তি কার্যকর করতে যাচ্ছি। কেন সরতে পারছি না, এর ভবিষ্যৎটা কি, বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? কেউ কেউ যেমন বলছেন যে বাংলাদেশ গুলামী চুক্তিতে আবদ্ধ হয়েছে, আসলে তেমনটি কিনা এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির সাবেক সাধারণ সম্পাদক এবং রাজনীতি বিশ্লেষক রুহুল হোসেন প্রিন্স। রুহুল হোসেন প্রিন্স, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, যে বিষয়গুলো ভূমিকাতে বলছিলাম, আপনি আসলে কি দেখছেন এই চুক্তির ভয়াবহতা? নিশ্চয়ই আপনিও ভালো করে স্টাডি করেছেন এবং আপনার রেকর্ড আপনার সঙ্গে যে পার্সোনালি কথা হয়েছে, আপনি নিজেও অনেকের মতো সম্ভবত কয়েক রাত ঘুমোতে পারেন না। যেমন মাহমির যে অর্থনীতি বিশ্লেষক করেছেন যে এই চুক্তি সম্পূর্ণভাবে স্টাডি করার পরে তিনি কয়েক রাত ঘুমোতে পারেননি। প্রথমে আমি জানতে চাচ্ছি আপনার প্রতিক্রিয়া এবং যে 37,000 কোটি টাকার বিনিময়ে 14টি বোয়িং কেনার চুক্তি সম্পাদন হতে যাচ্ছে এই বিষয়ে আপনার মন্তব্য। না, আপনি ঠিকই বলেছেন। মানে আমরা যে এই যে অনেক সময় আলোচনা করি বা একটা বিষয়ে কথা বলি, কিন্তু অনেক সময় কোনো কোনো বিষয়ে কথা বলার আগে মানে এত ক্ষোভ সামনে চলে আসে, মনে হয় যেন কিছুই করতে পারছি না এবং চোখের সামনে এত বড় মানে অনাচার ঘটে যাচ্ছে বা যাবে, কিছুই যেন করতে পারছি না, এ ধরনের একটা ক্ষোভ কাজ করে। তো আপনি যে খবরটি বললেন, গতকালই এটা দেখলাম যে আজকে নাকি আমি নাকি শব্দটা বললাম, এটা বলার মধ্য দিয়ে আবার কেউ কেউ ভাবতে পারেন তার মানে কি কিছু প্রত্যাশা করেন, কারণ মানুষ তো এবং আমরা দেশটার ভালো চাই, দেশের মানুষের ভালো চাই, এই জন্যই সেটা তো থাকে যে ঠিক এই সময়ে 14টা উড়োজাহাজ কেনা হবে বোয়িং কোম্পানির কাছ থেকে এবং তার খরচের কথাটা আপনি বললেন। কিন্তু আপনি বলেন যে এইটা কে বললো, কোন দরপত্র আহ্বানের মধ্য দিয়ে এটা হইল? প্রথম কথা। দ্বিতীয় কথা, এটার প্রয়োজনীয় কথা কারা বললো? দেশের জনগণ কি এই দাবি কখনো করেছে? এই আলোচনা নাই। ঠিক যখন এই কাজটা হচ্ছে, দেখেন হাওড় অঞ্চলে আমাদের ধান সংকটে পড়ে গেছে, মানুষের হাহাকার, জিনিসপত্রের দাম বেড়ে চলছে, জ্বালানি নিয়ে সংকট, মানে সংকটের ইয়াত্তা নাই। এবং বিগত ইউনূস সরকারের সময় তিনি এক অদ্ভুত 3G থিওরি শিখাইছিল, এখন দেখি যে 3-0 করবো, এখন তিনি 3+ করে দিয়ে গেছে, মানে দারিদ্র প্লাস, বেকারত্ব প্লাস, সব প্লাস, অনাচার প্লাস। তো সেইখান থেকে কিভাবে উদ্ধার পাবো আমরা গণতন্ত্রের পথে যাত্রা করার জন্য? কিন্তু সেইটা না করে ওই ইউনূস সাহেব যাওয়ার আগে আমাদের নির্বাচনের মাত্র 3 দিন আগে আনুষ্ঠানিকভাবে যে চুক্তি করে গেছে, যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি, এটাকে ভদ্র ভাষায় অসম প্রথমে বলতো, আমরা বলি এটা অসমটম না রে ভাই, এইটা এক ধরনের গোলামির চুক্তি এবং এইটা একটা দেশের অর্থনীতি রাজনীতিকে শুধু বিপর্যস্ত করবে না, আমাদের সার্বভৌমত্বের উপরে হুমকি। তার একটা ছোট্ট উদাহরণ দেখেন, এই চুক্তি করার সময় যেটা আমরা পরে ক্লজ পড়লাম, প্রথমে তো এটা একটা গোপনীয় একেবারে ছিল এবং এই ইতিহাস একটু বোঝা দরকার। ওই সময় আমাদের অনেক সাংবাদিক বন্ধুরা এটা খুঁজে বের করেছিলেন এবং আমার যদি তথ্য ভুল না হয় রাজস্ব বোর্ডের একজন কর্মকর্তা এইটা তিনি বের করে দিয়েছিলেন, তাকে পর্যন্ত চাকরি থেকে অব্যাহতি দিয়ে দেওয়া হয়েছিল। মানে কি পরিমাণ গোপনে তারা রাখতে চেয়েছিল, কিন্তু গোপন থাকে নাই। 32 পৃষ্ঠার চুক্তি, এটা নানাভাবে আমরা জেনেছি, অনেক ক্লজ হয়তো আমরা এখনো জানি না। সেইটার মধ্যে আমরা দেখলাম তথাকথিত আমেরিকার সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি দূর করার নামে আমাদের এমন এমন কাজ করতে হবে যা আমাদের অর্থনীতি মোটেই এইটা কি বলে যে এই লোড তারা নিতে পারবে না। আপনারা দেখতে পাচ্ছেন এই চুক্তির ফলে অপ্রয়োজনীয় ভাবে আমরা এই বিমান কিনতে হচ্ছে, কিন্তু এর থেকে আরো ডেঞ্জারাস খবর আছে। যেমন আমি একটা দুইটা খালি বলি, বলে একটু থামি, তারপর আপনি বললে আমি হয়তো অন্য কথা বলতে পারবো। যে আমাদের দেশের প্রয়োজন ছাড়া একটা হিসাব করে দেওয়া হয়েছে প্রতি বছর এই পরিমাণে গম কিনতে হবে এবং সেইটা কিন্তু পার মেট্রিক টনে $35 থেকে শুরু করে কেউ কেউ বলছে এটা $70 থেকে $75 পর্যন্ত এটা বেশি লাগতে পারে। ইতিমধ্যে কিন্তু এই ধরনের কেনার খবর আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আমাদের
জানেন যে আমরা সাধারণত পৃথিবীর যে দেশ থেকে কম পাবো সেইভাবেই তো কিনবো, কিন্তু এই চুক্তিতে এমন আছে যে আমেরিকার কাছ থেকে এত পরিমাণ লক্ষ কোটি টাকার উপরে জ্বালানি প্রতি বছর অবশ্যই কিনতে হবে। 15 বছরে এর 15 বিলিয়ন ডলারের এলএনজি কিনতে হবে, 15 বছরে 15 বিলিয়ন ডলার এলএনজি, এবং প্রতি বছর 350 কোটি ডলারের বিভিন্ন ধরনের পণ্য কিনতে হবে। সামরিক সরঞ্জামাদি তাদের কাছ থেকে কিনতে হবে, চীনের মতো রাষ্ট্রের কাছ থেকে কেনা যাবে না, মানে বিভিন্ন ক্ষেত্রে বাধ্যবাধকতা। এবং যে জি, জি, আমি মানে না, ওই বিষয়টা দাঁড়াচ্ছে তাহলে হচ্ছে আমি বলছি যে শুধু এইটা না, এ তো ধরেন চোখের সামনে এটা দেখলেন, আমাদের কৃষি, তাদের কৃষি পণ্য তারা যেভাবে বলবে সেইভাবে কিনতে হবে, দাম দর করা যাবে না। তাহলে আমি বলছি যে এই যে জায়গাগুলো তারা নিয়ে আসলো, শুধু তাই না, এগুলো তো আমি জিনিসপত্র আমাদের অর্থনীতির উপরে যে কথা আপনি আরো কংক্রিট ফর্মে বললেন, আমি মানে মানে যে মানুষের সাধারণভাবে বোঝার জন্য বলছি, প্রতি বছর আমাদেরকে এই ধরনের একটা সুনির্দিষ্ট কিনতে হবে, এবং সেটা যে বছরগুলোর কথা বললেন যে সেই বছর পর্যন্ত যেটা করতে হবে। তার মানে এইটা দেখলে প্রথমে একটা দেখা যায় যে আমাদের অর্থনীতির একটা চাপ, এবং এটা শোনার পরে ওরা আবার একটা যুক্তি হাজির করে যে এটা চাপ পড়বে কিন্তু তো আমাদের রপ্তানি টপ্তানি করে তো হবে। শুধু তাই না, এই চাপের বাইরে সবচেয়ে বড় যে চাপটা হবে সেটা হচ্ছে ওই যে দেখেন বোয়িং বিমান কেনার খবর আপনি পেলেন, এমনকি আমাদের সামরিক সরঞ্জাম পৃথিবীর অন্য দেশ থেকে কেনার আগে এইটা আমেরিকার সাথে কথাবার্তা বলে নিতে হবে। আমাদের ভূ রাজনৈতিক কারণে আমাদের বঙ্গোপসাগর এবং এই অঞ্চল জুড়ে তারা যে আধিপত্য বিস্তার করতে চায়, তারা কিন্তু সেই আধিপত্য বিস্তার করার পথে ইতিপূর্বে তাদের সাথে সোপা হানা নানা ধরনের বিজ্ঞান প্রযুক্তি যে ধরনের চুক্তি আছে যেটা নিয়ে কম আলোচনা হয়, তাদেরও কিন্তু এক ধরনের সুযোগ নানাভাবে এখানে আসার সুযোগ আছে। সেইটা আরো বেশি ত্বরান্বিত হলো এই বাণিজ্য চুক্তির মধ্য দিয়ে। তার মানে ইন লং টার্ম আমাদের পুরো দেশ এবং এই অঞ্চল জুড়ে আমেরিকার আধিপত্য বিস্তারে কিন্তু এই চুক্তি আমাদের দেশকে একটা নতুন ধরনের সংকটে ফেলবে। এর বাইরে আমি আরেকটা কথাও একটু আপনার মাধ্যমে যারা শ্রোতা তাদেরকে বলতে চাই যে আমেরিকা নিজেই কিন্তু সংকটপূর্ণ দেশ। এটা যারা একটু বোদ্ধা তারা জানেন, ঋণের বোঝা তাদের বাড়ছে, আভ্যন্তরীণ সংকট বাড়ছে, এইগুলো ঠেকাইতে গেলে তাদের কিন্তু নিজেদের আয় বাড়াইতে হবে এবং ব্যবসা বাণিজ্য বাড়াইতে হবে। তার ব্যবসা বাণিজ্য মানে তো অস্ত্র ব্যবসা একটা প্রধান, এবং পৃথিবীর বিভিন্ন দেশের লুটপাটের রাজত্ব কায়েম করে, এবং অসম চুক্তির মাধ্যমেই তারা তাদের কি বলবো যে পণ্য বিভিন্ন দেশের উপরে চাপিয়ে দিয়ে এখান থেকে টাকা পয়সা নিয়ে যাওয়া। কিন্তু এর বিপরীতে একটু খেয়াল করা দরকার, আজকে দুনিয়ার দেশে দেশে সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রাম জোরদার হচ্ছে। এমনকি আমেরিকাতেও লক্ষ লক্ষ মানুষ ইরানের যুদ্ধের বিরুদ্ধে সংগ্রাম করছে। ইরানের যুদ্ধে আমেরিকা কি নাস্তানাবুদ হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছেন। এর বিপরীতে চীন, রাশিয়া এবং অন্যরা সহ যে ডলারের বিপরীতে বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলছে, ব্রিক্স সহ অন্যর যে আবির্ভাব ঘটছে, সেইটাও সে ঠেকাইতে চায়। এবং বাংলাদেশের মতো দেশ এবং এই ধরনের তৃতীয় বিশ্বের দেশ যাতে কোনোভাবে ডলারের আধিপত্য মুক্ত না হয়ে বিকল্প অর্থনৈতিক ব্যবস্থায় যাতে না যেতে পারে, সেই প্রক্রিয়া কিন্তু সে করতে চায়। তার মানে এই চুক্তি যদি বাংলাদেশে অব্যাহত থাকে তাহলে বাংলাদেশ একটা অর্থনৈতিক, রাজনৈতিক, সামগ্রিকভাবে একটা বিপর্যস্ত হবে, এবং আমেরিকার গোলাম হওয়ার আমরা নানা সময় গোলামির চুক্তির কথা শুনেছি, এটাই প্রকৃত একটা গোলামির চুক্তি হিসেবে সামনে আসবে। কিন্তু দেখেন এখনো আমরা বলবো এই সুযোগটা আছে, এই পার্লামেন্ট, হ্যাঁ তার কাছে হয়তো মেলা আমাদের প্রত্যাশা করার নাই। আপনি বারবার বলছেন যে সুযোগ আছে, এবং চুক্তিতেও সেই ক্লজ রাখা হয়েছে যে এতদিনের মধ্যে আপত্তি জানিয়ে চুক্তি থেকে বের হয়ে যেতে পারবে যে কোনো পক্ষ। মালয়েশিয়া এই চুক্তি থেকে বেরিয়ে গেছে। রুমিন ফারহানার কথা বললেন, সংসদে আলোচনা করতে গেল তার মাইক থামিয়ে দেওয়া হলো। আমরা ডক্টর ইউনূসকে তো মার্কিন এজেন্ট হিসেবেই এখন সবার কাছেই পরিচিত, এখানে কোনো ভুল নেই, ডাইরেক্ট মার্কিন এজেন্ট। এই দায়িত্ব আমরা বারবার বলছি, 3 দিন আগে নির্বাচন, 3 দিন আগে ডক্টর ইউনূস এই চুক্তি করে গেলেন, কিন্তু সেই চুক্তি কেন এই সরকার বাস্তবায়ন করছে, কেন এই সরকার সরে আসতে পারছে না? এই যে আপনি যে এখন যে প্রশ্নটা করলেন এটাই হচ্ছে মূল কথা। প্রথম কথা, ইউনূস সাহেব নিয়ে কিন্তু দেশের মানুষ সব বুঝে ফেলছে, এইটা নতুন কিছু বলার দরকার নেই। আমরা বামপন্থীরা যার জন্য প্রথম দিনই বলেছিলাম আপনি আসছেন দয়া করে একটা নির্বাচন দিয়ে চলে যান, আমাদের এই কথা শোনা তখন হয় নাই, সে আলোচনায় গেলাম না। কিন্তু আরো আমি এইখানে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে দেখেন, যে এই সরকার কেন বাস্তবায়ন করছেন এটা বলার জন্যই বলছি, যে যিনি ওই সরকারের উপদেষ্টা ছিলেন প্রতিরক্ষা এবং এই বিষয়ক, তাকে কিন্তু এই বিএনপি সরকার পররাষ্ট্রমন্ত্রী করলো। এবং এই ভদ্রলোক কিন্তু একসময় বললেন যে এই চুক্তি করার আগে বিএনপি এবং জামাত ইসলাম তাদের সম্মতি নেওয়া হয়েছে। আমরা কিন্তু এর বিরোধিতা বিএনপির কাছ থেকে শুনিনি, এবং এই রহস্য এখনো আমাদের কাছে, যে জানা যায় যে তিনি নানাভাবে আমেরিকা এবং অন্যদের সাথে দেন দরবার করছেন, এবং এই ভদ্রলোকের খুঁটিও কিন্তু ওই সব জায়গায়, ওই ইউনূস সাহেবের খুঁটির কথা যেটা বললেন যে কোন জায়গার লোক, এবং এই খলিল সাহেবের খুঁটিও তো একই জায়গার লোক সবাই বলে। তাহলে উনি যখন বলছেন যে বিএনপির সাথে কথা বলেছি এই চুক্তির আগে, তাদের সাথে পরামর্শ করা হয়েছিল, আমার বক্তব্য হচ্ছে এই সরকার যে বলছে সবার আগে বাংলাদেশ, কিন্তু এই চুক্তি বহাল থাকলে তো চলে আসে সবার আগে আমেরিকা। তাহলে সে তাকেই প্রমাণ করতে হবে সে কি সবার আগে বাংলাদেশ বলতে চায় না সবার আগে আমেরিকা বলতে চায়। তো যদি সবার আগে বাংলাদেশ বলতে চায় তাহলে সংসদে আলোচনা করতে হবে, সংসদের সর্বসম্মতিক্রমে এইটাকে চেষ্টা করতে হবে এই চুক্তির বিরোধিতা করা, এবং বাংলাদেশে আরো বেশি সংগ্রাম গড়ে তুলে তাদেরকে পরিষ্কার জানাই দিতে হবে এই চুক্তি আমরা এখন স্থগিত করলাম, এবং তারপরে পর্যায়ক্রমে নিয়ম অনুযায়ী বাতিলের জায়গায় চলে যাব। সেটা যদি না করে এই সরকার তো সামলাইতে পারবে না। আমি মনে করি যদি এই সরকার এই বাতিলের প্রক্রিয়ায় না যায়, আমরা ওই যে একটু আগে আপনি ইউনূস সাহেবের সম্পর্কে বললেন যে সবাই জেনে গেছে যে ইউনূস হচ্ছেন মেড ইন আমেরিকা ছিল, তাহলে এই সরকার মেড ইন কোনটা এটাও তো আমাদেরকে বুঝতে হবে। কিন্তু আমি বলছি আজকেও আমি সেই কথা বলতে চাই না, আমি মনে করি আমাদের সামনে যে সুযোগ আছে, আমি প্রত্যাশা করতে চাই